আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। জনগণের শক্তির পুঁজি করে বারবার আঘাত প্রতিরোধ করেছে আওয়ামী লীগ। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার অঙ্গীকার। রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না, বিএনপির অভিযোগ। পেসমেকার প্রতিস্থাপনের কথা জানালেন আইনমন্ত্রী। পাবনায় পদ্মার তীরে বিস্তীর্ণ চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপের উপদ্রব, সতর্কতার সাথে মাঠে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। নানা আয়োজনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৯তম জন্মদিন উদযাপন। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যাশায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ। এবং টি-20 বিশ্বকাপের সুপার 8 অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়। আফগানদের সঙ্গে বাংলাদেশেরও সেমির সম্ভাবনা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। কানাডায় রিজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীত সন্ধ্যা ও সংবর্ধনার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আর তৃণমূল কর্মীদের শক্তি নিয়ে সবকিছু প্রতিহত করে জেগে উঠেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এই দলের হাত ধরেই। স্বাধীনতার অর্ধ শতাব্দীতে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার যে গৌরবময় অধ্যায়, তার রচয়িতাও উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আওয়ামী লীগের ৪৩ বছরের সভাপতি শেখ হাসিনা বলেন, বাঙালির সকল অর্জনেই জড়িয়ে আছে আওয়ামী লীগ। দীর্ঘ পথ পরিক্রমায় এই দলকে নিশ্চিহ্ন করার চেষ্টার ষড়যন্ত্র হয়েছে, যা সফল হয়নি বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। বাংলাদেশ যে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে, আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে ২০০৯ থেকে এই ২৪ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। নবীন, আজকের যে জনগণ যারা আমার স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে, আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন।
অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ৭৫ বছরের লড়াই সংগ্রাম আর ঐতিহ্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আর অর্থনৈতিক অর্জনের সঙ্গে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। সেই আওয়ামী লীগ পার করছে তার প্রতিষ্ঠার ৭৫ বছর। প্রশ্ন, এই আওয়ামী লীগ কতটা গণমানুষের দল হয়ে উঠেছে? আর সে প্রশ্নের জবাব জনগণের কাছে। মিলাদ্দি শেখর, চ্যানেল আই, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সরকার সঠিক চিকিৎসা করতে দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় রোববার নয়াপল্টনে দোয়া মাহফিল করে বিএনপি। মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন, বন্দী আছেন। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও সাংবাদিকদের নিয়ে পুলিশের দেওয়া বিবৃতির বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। তথাকথিত প্রধানমন্ত্রী যে নির্বাচিত নন, তিনি ভারতে গিয়ে তিনি চুক্তি করেছেন, 2 দিন থেকে 10টি চুক্তি করেছেন। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই। পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সাংবাদিকদেরকে এবং যারা সত্য প্রকাশ করে তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না। এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছে। আগামীতে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন, বিদেশে নেওয়ার জন্য কোনো নতুন আবেদন পাননি তারা। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিচারে নতুন আইনের প্রয়োজন নেই জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দুদক। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বেগম খালেদা জিয়া। বাসায় থাকলেও অসুস্থ হয়ে মাঝে মাঝে চিকিৎসা নিচ্ছেন বেসরকারি হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময় বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছে তার ব্যক্তিগত চিকিৎসক ও দল। এমন অবস্থায় সরকারের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কিনা তা জানান আইনমন্ত্রী। আগের থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের ওষুধ। কিডনির ব্যাপারে আমি এখনো কিছু জানি না। আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। তো আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্প্রতি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, এনবিআর এর কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর বেশ আলোচনায় আছে। এ অবস্থায় দুর্নীতি নির্মূলে নতুন আইনের দরকার আছে কিনা সে সম্পর্কে জানান মন্ত্রী। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সময়ে সময় তাদের সম্পদের হিসাব দিয়ে থাকেন। তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, দেশের যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে, যদি দুর্নীতি করে, তাকে বিচারের আওতায় আনতে হয় এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দুদক পদক্ষেপ নিচ্ছে। বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্রিটেনে পলাতক চৌধুরী মঈনুদ্দিনকে নিয়ে ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায় পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। মাজহারুল হক মান্না,
চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনায় চীন প্রসঙ্গ উঠেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তবে তিস্তা কিংবা বাংলাদেশের দ্বিপাক্ষিক কূটনীতি ইস্যুতে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। দিল্লির সফর নিয়ে গণমাধ্যমের তোলা প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সফর ফলপ্রসূ হয়েছে। তিস্তা নদীসহ অভিন্ন নদীগুলোর পানি বন্টন ইস্যুতে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারতের কারিগরি দল বাংলাদেশ সফর করবে। তবে কবে নাগাদ চিকিৎসা প্রার্থীদের জন্য ই-ভিসা চালু করবে ভারত, সেই দিনক্ষণ নিয়ে নিশ্চিত নন মন্ত্রী। সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাদের সবার সাথে আওয়ামী লীগের অর্জন এবং প্রাপ্তি তো আপনি বললেন, এবং আমাদের 54টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটা যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। এবং তিস্তা নদী নিয়ে চায়নার বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতবর্ষের সহায়তা চেয়েছি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে, তখন চাইনিজ প্রসঙ্গে এসছে, সেখানে জাতিগত যে সংঘাত চলছে সেখানে চায়নার ভূমিকা সেই বিষয়ে এসছে, অন্য কোনো বিষয়ে চায়না প্রসঙ্গেই আসেনি। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যে কোনো যুদ্ধ মোকাবেলায় দেশকে প্রস্তুত রাখা এবং দুর্যোগে জনগণের পাশে থাকাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ। মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যুতে চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানান তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রশংসা করেন নতুন সেনাপ্রধান। চকর মালিথা রিপোর্ট। সেনা সদর দপ্তরে নতুন সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা। বেলা 1:15টায় ফাইলে আনুষ্ঠানিক সই করেন বিদায়ী এবং নতুন সেনাপ্রধান। সেনাপ্রধানের চেয়ারে বসতে ওয়াকারুজ্জামানকে আমন্ত্রণ জানান বিদায়ী সেনাপ্রধান। এরপর সিনিয়র অফিসারদের সাথে ফটো সেশন পর্ব। পরে 3 তারকা ফ্ল্যাগ দেওয়া গাড়িতে গণভবনে যান নতুন সেনাপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে 4 তারকা র্যাঙ্ক ব্যাজ পরান বিমান ও নৌবাহিনী প্রধান। গণভবনে শুভেচ্ছা বিনিময় শেষে 4 তারকা ফ্ল্যাগ খচিত গাড়িতে ফিরে আসেন সেনা সদর দপ্তরে। সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলো ইনশাল্লাহ জারি থাকবে। গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন নতুন সেনাপ্রধান। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন তিনি। সেনাবাহিনী প্রধান হিসাবে এই মুহূর্তে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। মায়ানমারের সাথে আমরা এগিয়ে, তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলে নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে আবারও রিমান্ডে আনতে আদালতের কাছে চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ডিবি পুলিশ কোনো ধরনের চাপে নেই। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।
এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু আদালতে জানিয়েছিলেন আলামত ও মোবাইল ফোন ফেলে দেওয়ার কথা। গোয়েন্দা পুলিশ বলছে মামলার মোটিভ উদ্ঘাটন ও ডিজিটাল এভিডেন্সের জন্য ফোনগুলোর খোঁজে তাকে আবারও রিমান্ডে আনা হবে। প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন, আদালতে উনি বলেছেন আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একটু দরকার, তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। আরেক নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর হত্যার তদন্তের অগ্রগতি থমকে গেছে এমন ধারণা এমপি আনারের পরিবারের। তবে ডিবি পুলিশের দাবি মামলা নিরপেক্ষভাবে তদন্ত করছেন তারা। তদন্ত কর্মকর্তা চাইলে মিন্টুকে আবারও রিমান্ডে আনা হবে। আমরা যদি প্রেশার অনুভব করতাম আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না, যে কোনো প্রেশার নেই, আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। হত্যাকাণ্ডের মামলাটি কনক্লুসিভ পর্যায়ে রয়েছে উল্লেখ করে ডিবি প্রধান বলেন, এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার জন্য শিগগিরই কলকাতা যাবেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢল কমায় সিলেটে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। একই সঙ্গে নদ নদীর পানিও কমেছে, তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও 4টি পয়েন্টে বিপদসীমার ওপরে। আবহাওয়ার পূর্বাভাসে সিলেটে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদ নদীর পানির সঙ্গে বৃষ্টিপাত কমায় ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। প্রথম দফায় বন্যায় জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় দফায় সিলেটের সব উপজেলায় বন্যা হয়। বন্যার পানি কমায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পাবনায় পদ্মা নদী তীরবর্তী 3 উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। সাপের কামড়ে এরই মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা আতঙ্ক নয় বরং সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের রিপোর্ট। 2019 সালের শেষ দিকে পাবনার কয়েকটি চরে রাসেলস ভাইপার সাপ শনাক্ত হয়। তবে এবছরের মার্চ এপ্রিল থেকে জেলার পদ্মা নদী তীরবর্তী সুজানগর, পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপকভাবে রাসেলস ভাইপার সাপের উপদ্রব দেখা দিয়েছে। রাসেলস ভাইপারের পাশাপাশি গোখরা সাপও দেখা যাচ্ছে এসব এলাকায়। আমরা কৃষক মানুষ, আমরা মাঠে ঘাটে সবসময় থাকি। এই রাসেল ভাইরাসের তাপে আমরা মাঠেই তো যেতে হয় না, ঘাস পাতার গরু বাছুর ক্ষেত খোলা আবাদি করে হয়নি, বুঝছেন। এই গাছারা কাটপির গেছি, গাছারার তলে ইঁদুরের বাসা, সেই বাসার ভিতরে দেন যে ডিম পাইছি আগে, তারপরে সেগে সাপ পাইছি। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে। এই সাপের উৎপাতে আমরা অনেক কৃষক ধান পাকি মাঠের জমিতে মজে যাচ্ছে, কিন্তু আমরা ধান কাটতে পারছি না। আমার ছেলে কালাই কাটতে গেছিলে, তো কালার মার থেকে সাপ কামড় দেয়, কিছুদিন পর আমার ছেলে মারা যায়। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। রাসেল ভাইপার কিন্তু এত আক্রমণাত্মক সাপ নয়, যে কোনো ভাইপার সাপই খুব গতিশীল হয় না, তারা একটা জায়গায় থাকে এবং তার ক্ষতি না করলে সে কখনো কাউকে তেড়ে গিয়ে আক্রমণ করা বা এরকম কোনো কিছু রাসেল ভাইপার কিন্তু করে না। যতটা করা হচ্ছে এটা অতিরঞ্জিত। রাসেলস ভাইপারের কামড়ে অর্ধশত ব্যক্তি আহত এবং কয়েকজনের মৃত্যু হলেও জেলা সদরে সরকারি হাসপাতালে মিলছে না সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম ভ্যাকসিন। যদি সাপে কাটা যায় তাহলে আতঙ্কিত হওয়া যাবে না। একটা বড় অংশ কিন্তু আসলে আতঙ্কের কারণে হার্ট অ্যাটাকে মারা যায়। দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে আসতে হবে। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতেও এখন অ্যান্টিভেনম সাপ্লাই থাকে, হয়তো এখন কোনো জায়গায় আছে নাই, আবার দ্রুতই এগুলা অ্যাভেলেবল ইনশাল্লাহ হয়ে যাবে। বিষধর রাসেল ভাইপার নিয়ে পদ্মার এই বিস্তীর্ণ চরাঞ্চলে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে, কিন্তু রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে বরং জনসাধারণকে সচেতন হওয়ার এবং সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাবনার সদর উপজেলার পদ্মাপাড়ের চর রাধাকান্তপুর গ্রাম থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই।
সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, লেখক ও সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 89তম জন্মদিন আজ। শিক্ষা, সংস্কৃতি, বাকস্বাধীনতা, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার সহ অসংখ্য আন্দোলনে যুক্ত থাকা এই শিক্ষক এখনও যেন অদম্য। স্বপ্ন দেখেন বৈষম্যহীন এক সমাজ ব্যবস্থা। জন্মদিনে নিজের জীবন, স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে চ্যানেল আয়ের সাথে কথা বলেছেন গুণী এই ব্যক্তিত্ব। লায়লা নওশিনের রিপোর্ট। শৈশবে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যখন শয্যাশায়ী, তখন সময় কাটাতে পাড়ার লাইব্রেরি থেকে বাবা এনে দিয়েছিলেন বই। সেই বই পড়তে গিয়ে ডুবে যান সুমধুর এক নেশার জগতে। বই পড়ার নেশা থেকেই লেখালেখি, এরপর উচ্চশিক্ষা, আর সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক। তিনি দেশবরেণ্য ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শিক্ষক হিসেবে ঈর্ষণীয় জনপ্রিয় সিরাজুল ইসলাম চৌধুরী সবার কাছে পরিচিত সিক্সার হিসেবে। লেখক হিসেবেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। দেশ থেকে আন্তর্জাতিক, সমাজ, রাষ্ট্র, সরকার, ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জাতীয়তাবাদ প্রতিটি ক্ষেত্রে তার বিশ্লেষণধর্মী রচনা শানিত করে পাঠকদের চিন্তা চেতনা। একেবারে কৈশোর থেকেই বুঝতে পেরেছি যে সমাজটা অন্যায়ভাবে চলছে, এটাকে বদল করা দরকার। তো তখন আমরা রাজনৈতিকভাবে ওইরকম সংগঠিত নই, কিন্তু ওই দৃষ্টিভঙ্গিটা আমার গড়ে উঠেছিল, যেটা আমার প্রবন্ধের মধ্যে থাকে। যে একটা প্রবন্ধটার উদ্দেশ্যমূলক, সেটা হচ্ছে যে একটা সমাজ পরিবর্তনে সাহায্য করা। সারা জীবন বৈষম্যহীন এক সমাজের স্বপ্ন দেখা এই শিক্ষক পুঁজিবাদের বিরুদ্ধে সবসময়ই থেকেছেন উচ্চকণ্ঠ। এখনও স্বপ্ন দেখেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার। এই ব্যবস্থা আমরা তা চাই নাই। আমাদের দীর্ঘ সংগ্রামটা ছিল মুক্তির সংগ্রাম, কিন্তু আমরা তো মুক্ত হতে পারলাম না। আমরা যেখানে আছি সেখানে তো আমরা আবদ্ধ অবস্থায় আছি। সেই আবদ্ধ অবস্থাটা নানানভাবে, অর্থনৈতিকভাবে আবদ্ধ। এখন মানুষের জীবনে যে অর্থনৈতিক কষ্ট দেখা দিয়েছে, প্রচণ্ড কষ্ট দেখা দিয়েছে। সাংস্কৃতিকভাবে আমরা আরও উন্নত হতে দরকার ছিল, হতে পারিনি। মননশীলতার চর্চায় উন্নত হতে পারিনি। কিন্তু আমি মনে করি যে এই যে সংগ্রামটা চলবে, কেননা এই সংগ্রামের কোনো বিকল্প নেই। 1936 সালের 23শে জুন জন্ম নেওয়া সিরাজুল ইসলাম চৌধুরী ক্ষুরধার লেখনের মাধ্যমে সবসময়ই ভাস্বর। দেশবরেণ্য এই ব্যক্তিত্ব জন্মদিনে জানালেন তরুণদের নিয়ে তার প্রত্যাশার কথা। এই যে ফিলিস্তিনের ব্যাপারে জাহানবাদীদের যে অত্যাচার, তার বিরুদ্ধে খোদ আমেরিকাতেই যে বিপুল পরিমাণ প্রতিবাদ আমরা দেখলাম, সেটা আমাদেরকে মনে করা যায় যে তারুণ্য এখনও জীবিত আছে। কর্তব্য হচ্ছে এই তারুণ্যকে উদ্বুদ্ধ করা এবং তারুণ্যকে সংগঠিত করা, সাংস্কৃতিকভাবে সংগঠিত করা। সেইটার বুদ্ধিজীবীদের দায়িত্ব বলে আমি মনে করি। সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষকের জন্মদিনে চ্যানেল আই পরিবারের শুভেচ্ছা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ডে অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 148 রান করে আফগানিস্তান। জবাবে সব কয়টি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামে 127 রানে। বিস্তারিত তানভীর আহমেদের রিপোর্টে। টুর্নামেন্টে টিকে থাকতে জিততেই হবে আফগানিস্তানকে, এমন সমীকরণ নিয়ে মাঠে নামে রাশিদ নাবিরা। অ্যাডাম জাম্পার ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। বাংলাদেশের চলতি বছরের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে 25 সালের হজ নীতি ঘোষণা করেছে দেশটি। আগামী বছরও বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে পারবেন। মক্কা থেকে বিস্তারিত MY আলাউদ্দিনের প্রতিবেদনে। 2025 সালের হজ নীতি ঘোষণা করেছে সৌদি সরকার। ঘোষণা অনুযায়ী আগামী বছর 1,27,198 বাংলাদেশি হজ করতে পারবেন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় এবছর এশিয়ায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। এখানে 3টা পুরস্কার দিয়েছে। একটা হচ্ছে বেশি সংখ্যক হজ যাত্রী যে দেশের আছে ওরা, একটা হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে সবচেয়ে কম, কোন দেশের হয়তো 200, 300, 500 হাজি আছে। আরেকটা দিয়েছে কারা সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় যে নির্দেশনাগুলো দিয়েছিল
সেগুলো কারা সঠিকভাবে পালন করেছে। মক্কায় এক মত বিনিময় সভায় সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর সহযোগিতার প্রশংসা করেন ধর্মমন্ত্রী। আমাদের হজের যে কার্যক্রম আমরা পরিচালনা করেছিলাম তার ভিতরে অনেক কিছু বাধা বিপত্তি আমাদেরকে উত্থাপিত হয়েছে, যে আজকে হাজী সাহেবদের আনার ব্যাপারে আপনারা সবাই যে সহযোগিতা করেছেন, আন্তরিকতা দেখিয়েছেন, কাজ করেছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। বাংলাদেশ অনেক সময় পুরস্কৃত হয়েছে সৌদি গভর্নমেন্টের কাছে। আমাদের হাবের সভাপতি সাহেব সবকিছু সবসময় দেখেন এবং ওনার কাছে আমি সবসময় জানাই যে এই অসুবিধাগুলো হচ্ছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায় হিসেবে মধ্যস্বত্বভোগীর দূরত্ব ও ব্যাংকের ছাতার মতো গজিয়ে ওঠা অনুমতিহীন ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান হাব সভাপতি। গ্রুপ লিডারের এই পদ্ধতিটা আছে, কিন্তু কথায় কথা এখন আরেকটা আছে। মাননীয় সচিব মহোদয় একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়, বর্তমানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় হজ লাইসেন্স নাম দিয়ে ট্রাভেল এজেন্সি লাইসেন্স দিচ্ছে। সভায় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। আহত এক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনীর জিপের সামনে বেঁধে রাখার ঘটনায় তোলপাড় চলছে। লোমহর্ষকর ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জেনিন শহরে বন্দুকযুদ্ধের সময় আহত ওই ব্যক্তিকে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের বাহিনী প্রোটোকল লঙ্ঘন করেছে। বিবৃতিতে IDF জানিয়েছে, অভিযানে গোলাগুলির সময় সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার তদন্ত করা হবে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে নেওয়া হয়েছে। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার একদিনে আরও 101 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের সংঘাতে এ পর্যন্ত বেসামরিক লোকসহ নিহত হয়েছেন প্রায় 480 ফিলিস্তিনি। এ পর্যায়ে iScreen সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের সবচেয়ে বড় OTT প্ল্যাটফর্ম iScreenে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত টেলিফিল্ম ঠাঁটা। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় ঠাঁটার টেলিফিল্মে মোশাররফ করিমের পাশাপাশি শায়লা সাবি, সোহেল খান, কচি খন্দকার, সুমন পাটোয়ারি ও সিদ্দিকুর রহমান প্রমুখ অভিনয় করেছেন। iScreen সাবস্ক্রাইব করে দর্শকরা উপভোগ করতে পারবেন ভিন্ন ঘরানার এই টেলিফিল্মটি। জানাবো নিটল টাটা বিশেষ সংবাদ। কানাডার ক্যালগারির একটি ST ডেভিড ইউনাইটেড চার্চে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীত সন্ধ্যা ও সংবর্ধনা। প্রবাসীরা একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে মেতেছিল এক অন্যরকম মিলন মেলায়। বিস্তারিত কানাডার প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। কানাডায় বরেণ্য সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যার সুরের মূর্ছনায় বাঙালির হৃদয় কিছুক্ষণের জন্য হলেও ছুটে গিয়েছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। প্রিয় শিল্পী, তার গান শুনতে পাওয়াটা আনুষ্ঠানিকভাবে এটা ভাগ্যের কথা, এবং তার যে কৃতিত্ব, সারা জীবনে যে অর্জন, সেটা তো আর বলে শেষ করা যায় না। রিজওয়ানা চৌধুরী বন্যাকে এই সুদূর প্রবাসে পাওয়া একটি বিরাট প্রাপ্তি। রিজওয়ানা চৌধুরী বন্যা মানেই বাংলাদেশে পাওয়া। আমার একান্ত সৌভাগ্য হয়েছে যে রিজওয়ানা চৌধুরীর সঙ্গে কাজ করার। তো আজকে আবার গভীরভাবে এই ভালোবাসাটা উপলব্ধি করলাম রিজওয়ানা চৌধুরী বন্যাকে এই প্রবাসে পেয়ে। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে প্রবাসে থেকেও আমরা বিশ্ববরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। প্রবাসে এই ধরনের অনুষ্ঠান আয়োজনে আজ আমরা অত্যন্ত আনন্দিত। ভালো লাগলো ক্যালগারিতে আজকে অনুষ্ঠান করে, এত দর্শক শ্রোতা, তাদের এত উচ্ছ্বাস, এত ভালোবাসা, অনেকটা সুখস্মৃতি নিয়ে ফিরব। অনুষ্ঠানের শুরুতেই পদ্মশ্রী পদক পাওয়ায় শিল্পীকে দেওয়া হয় সংবর্ধনা। আনন্দঘন মুহূর্তকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন শিল্পী
তার গান ও নিজস্ব অবয়বে আমরা সবাই এর আয়োজনে ইউনাইটেড চার্চ পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। কানাডার প্রকৃতি এখন ভিন্ন অবয়বে অপরূপ, চাঞ্চল্য আর অস্থিরতার আমেজ, গাছে গাছে নতুন পাতা। ঠিক এমনই সময় শিল্পী রেজয়না চৌধুরী বন্যা কণ্ঠে ধরলেন রবীন্দ্রনাথের গান। ক্যালগেরির ইউনাইটেড চার্চ কেঁপে উঠল, নেড়ে উঠল, নেচে উঠল, সুর বাণীর মালা দিয়ে বাঁধলেন শ্রোতাভর্তি দর্শকদের। প্রবাসে মাতৃভাষার চর্চা ও সংস্কৃতির ধারা আরও সমৃদ্ধ করবে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে, এমনটাই জানালেন অনুষ্ঠানের আয়োজকরা। কানাডার ক্যালগেরির ইউনাইটেড চার্চ থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এ পর্যায়ে কৃষি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগের কারণে পঞ্চগড়ে কমে গেছে মরিচের উৎপাদন। চাষিরা বলছেন প্রান্তিক পর্যায়ে দামও কম, তবে কৃষি বিভাগ বলছে জেলায় এবার 500 কোটি টাকার মরিচ বিক্রির সম্ভাবনা রয়েছে। দেখবেন প্রকৃতি সংবাদ। বর্জ্য থেকে দেশেই এবার উৎপাদন হবে বিদ্যুৎ। সাভারের পুরোদমে চলছে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজ। এতে উৎপাদন হবে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটি বাস্তবায়ন হলে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি ঢাকা হবে পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন নগরী। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে জানিয়ে ফিরছি ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর।